করে দেহদান অতৃপ্ত আত্মা খুঁজছে সম্মান। করে দেহদান অতৃপ্ত আত্মা খুঁজছে সম্মান। এটা আমি আমার ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা এবং ইস্টবেঙ্গলের পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। মূলত করে দেহদান অতৃপ্ত আত্মা করছে আকুতি সম্মানের জন্য। আজকে একটা ইস্টবেঙ্গল ফ্যান একটু আগে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলল যে দাদা, এই পাশের ক্লাব যে সুপার জায়ান্ট, ওরা ওই অ্যাপিয়াকে সই করার পর ভীষণ নিম্নমানের একটা পোস্ট করেছে, একটা ঘোষণা, যেখানে তারা ইস্টবেঙ্গলের ফ্যানদের বিভিন্ন পোস্ট, যখন একটা সম্ভাবনা ছিল, একটা স্ট্রং পসিবিলিটি ছিল যে আপুইয়া ইস্টবেঙ্গলে জয়েন করবে, সেই সবগুলো মানে পেস্ট করে একটা ভীষণ নিম্নমানের একটা পোস্ট করেছে। তো এটা নিয়ে কিছু বলতে, তো এটা নিয়ে সেই অর্থে মানে আমার পক্ষে তো সম্ভব নয় মানে খিস্তি খেউরের পাল্টা আরেকটা খিস্তি খেউর দেওয়া। তো আমি একটু আলোচনা করছি যাতে করে আখেরে কিছুটা লাভ হয় মানুষের, বা অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল ফ্যানদের কিছুটা প্রাপ্তি ঘটে, সেই জন্যই আলোচনা। তো এই যে ঘটনাটা ঘটলো, কেন ঘটলো? এই ঘটনা ঘটার একটাই কারণ, আপনার দেহের ওপর আপনার আর কোনো কন্ট্রোল নেই। মানে আপনি আপনার দেহটা বিক্রি করে দিয়েছেন। দেহটা বিক্রি করে দেওয়ার ফলে কী হয়েছে, আপনার দেহ নিয়ে বা আপনার যে ক্যাডাভারটা নিয়ে লোকে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। এখন তার মানে কি দেহদান করা খারাপ? না, অ্যাকচুয়ালি দেহদান করা ভালো, মরণোত্তর দেহদান। কেননা ওখান থেকে বিজ্ঞান অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, যেটা সমাজের কাজে লাগে, মানুষের কাজে লাগে। কিন্তু ক্লাব বিক্রিটাতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এই যে আপনার ক্লাবের রং সবুজ মেরুন এসব পরে টরে তারপর লোকে যা ইচ্ছা তাই করে বেড়ায়, আপনার কোনো কন্ট্রোল নেই। একটা সময় মানে ঘটিরা বা সোকল্ড মাচারা তার খুব গর্ববোধ করতো, ও ইস্টবেঙ্গলিয়ানদের অত কালচার নেই, ওরা বাংলাদেশ থেকে এসছে, আমাদের কত মানে একটা স্টেটাস আছে, একটা একটা আভিজাত্য আছে, এরকম অনেক কিছু বলতো। তো এখন ক্লাবটা বিক্রি হয়ে যাওয়ার পর বা দেহটা দান হয়ে যাওয়ার পর সেটা এখন দেহের ওপরে এখন গুড়ে বালি বলেন, আমি বলবো দেহতে গুটকা, দেহতে এখন গুটকা পড়ছে, থুক করে খালি গুটকা ফেলে যাচ্ছে। যেরকম কালচার হয় মানে এদের, এই ধরনের লোকদের, যারা এই ধরনের কোম্পানি চালায়, মানে আমি কখনো ভাবতে পারিনি যে এই ধরনের কোম্পানিতে কোনো রকম কাজও করতে পারি। মানে আমাদের কলেজে যারা ধরুন খুবই মানে খারাপ রেজাল্ট করতো, তারা সাধারণত এই ধরনের কোম্পানিতে যোগদান করতো, বাকিদের পক্ষে একদমই না। মানে এই ধরনের কোম্পানি মানে আপনি লজ্জা বোধ করবেন, ও এরকম মালিকের কোম্পানি, না না, একদমই না। তো এই যে বললাম করে দেহদান খুঁজছে সম্মান, তার কারণটা আমি দেখলাম কিছুদিন আগে মিডিয়াকে ডেকে, মানে যারা দেহদান করেছে, সে বলছে আইএফএ আমাদের আর কদর করে না। আরে আইএফএ কদর করবে কেন? প্রথমত তোমাদের তো আর কোনো মূল্য নেই, দেহটা দান করে দিয়েছে। তো দেহটা যার কাছে গেছে সেই তাকেই তো কদর করবে আইএফএ। আর সেটা মোরালি বলো বা লিগালিও বলো, লিগালিও তোমাদের আর কোনো অস্তিত্ব নেই। কেন? সব চিঠি যাবে আলিপুরে, তোমাদের কাছে নয়। এবার এই যে মিডিয়া টিমের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে সুপার জায়ান্টে, এটা কিন্তু একটা লার্জার দেন লাইফ বলবো না, ভুল বললাম, মানে এটা লার্জার একটা প্রবলেম। এটা একটা বেশ একটা বড় প্রবলেম। এটা মানে যতটা ছোটো ভাবছি তা নয়। কিন্তু আপনি দেখবেন, যেটা নিয়ে আমি আমার আগের একটা অডিও মোনালিসা পোস্টারে আলোচনা করেছি, ইস্টবেঙ্গলের মিডিয়া কিন্তু নিম্নমানের, এই ধরনের নিম্ন রুচির পরিচয় না দিলেও একটা নিম্নমানের কাজ করছে। কাল দেখলাম তারা হঠাৎ করে মেসিকে নিয়ে পোস্ট করলো। কেন? মানে মিডিয়া টিমের কি মানে ওই পেপার পোস্ট কোনো ইয়ে আছে? মানে তারা কন্ট্রাকচুয়াল অবশ্যই বোধ করি, কিন্তু তাদের সঙ্গে কি এরকম কোনো চুক্তি আছে যে মানে পোস্টার না বানালে তুমি পেমেন্ট পাবে না? মানে কিছু একটা বানাতেই হবে পোস্টার। মানে মেসির সাথে ইস্টবেঙ্গলের কী সম্পর্ক খুঁজে পেলাম না। মেসি কবে কলকাতায় খেলেছে সেইটা নিয়ে ইস্টবেঙ্গলের মিডিয়া টিম কেন পোস্ট করবে? ইস্টবেঙ্গল কোনো ফ্যান করতে পারে, সে মেসির ফ্যান হতে পারে, কেউ রোনাল্ডোর ফ্যান হতে পারে, কোনো ফ্যান ব্যক্তিগতভাবে করতে পারে, ফ্যান ক্লাব করতে পারে।
কিন্তু একটা ইস্টবেঙ্গলের ক্লাবের একটা মিডিয়া হ্যান্ডেল থেকে মেসি সংক্রান্ত কেন পোস্ট আসবে যেখানে ইস্টবেঙ্গল কোনোভাবেই যুক্ত নয়? এমনও নয় যে আপনার বার্সেলোনা নিয়ে কিছু একটা বলছেন, আপনি বলছেন আমার বার্সেলোনাতে আমার কোচ এককালে ছোটদের পিটি শেখাতো, ফিজিক্যাল ট্রেনিং দিত, সেটা করে আপনি নয় স্পেন টেন নিয়ে একটু পোস্ট টোস্ট দিয়ে দিলেন। কিন্তু এখানে মেসিকে কীভাবে টানা হলো ব্যাপারটা ঠিক বোঝা গেল না। প্লাস যেটা আমি বলেওছি, মানে একটা প্লেয়ার সে সবে মাত্র 18টা খেলা খেলে গেছে, তাকে নিয়ে একাধিক পোস্ট, যেটা নিয়ে আমি আলোচনা করেছি আমার একটা আগের অডিওতে, মোনালিসার পোস্টারে। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটু ভাববার প্রয়োজন আছে। তবে এই যে দেহ দানটা করে যে অতৃপ্ত একটা আত্মা রয়েছে, যে সম্মান খুঁজে বেড়াচ্ছে সারাক্ষণ ধরে, সে কিন্তু অনেক হাবিজাবি কথাবার্তা বলে, কিন্তু সেগুলো আমি শুনি। মানে আমাকে অনেকে আগের কিছু কিছু অডিওতে বলেছে, দাদা প্লিজ রাজনীতিটাকে একটু দূরে রাখো। তো ঠিক আছে, আমি অডিওতে রাখার চেষ্টা করি না, কিন্তু আমি কিন্তু সব কিছু শুনি। মানে কে কী বলছে, আপনার মুখ্যমন্ত্রী কী বলছে, প্রধানমন্ত্রী কী বলছে, আপনার তৃণমূল পার্টির বিভিন্ন বক্তব্য শুনি, বিজেপি পার্টির শুনি, সিপিএমের শুনি, সিপিএমে যত নেতা টেতা আছে শতরূপ থেকে শুরু করে, সেগুলো সব কিছু কিন্তু আমি একটু শোনার চেষ্টা করি, একটু তার কারণ নয়তো বুঝতে পারবো না কোথায় কী হচ্ছে। তো এই যে তো তেমনই এই যে অতৃপ্ত আত্মা পাশের বাগানের, সে রিসেন্ট একটা কিছু বাইট দিয়েছে মিডিয়াতে, যেখানে অনেক কিছু বলেছে। কিছুটা সেখানে জল মেশানো আছে, সেটা বোঝা যাচ্ছে। বেসিক্যালি আপুইয়া কেন ইস্ট বেঙ্গলে এলো না, কেন তাদের ক্লাবে কেন, মানে বেসিক্যালি সুপার জায়েন্টে গেল, সেটা ব্যাখ্যা দিতে গিয়ে সে সেখানে কিছু নিজের মনের কথা ঢুকিয়ে দিয়েছে। মানে নিজেদের ক্লাবটা যে বিক্রি হয়ে গেছে সেইটাও ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে বলছে ওদের ক্লাবে ঝামেলা, আমাদের ক্লাবে ঝামেলা নেই। এইটা এই মুহূর্তে নেই, এটা সবাই জানি আমরা। এই ঝামেলার ব্যাপারটা অতীতের ছিল, যখন ওই সিমেন্ট কোম্পানি ছিল, সেটা এই মুহূর্তে নেই, সেটা সবাই জানে। কিন্তু ও তবু এটা ঢুকিয়ে দিল, ঢোকাতে হবে না, কিন্তু জল মেশাতে হবে। কিন্তু সেখানেও কিন্তু দুটো ফ্যাক্ট বলে ফেলেছিল। মানে যা হয়, মানে আপনি যখন পুলিশ ইন্টারোগেট করে বা দারোগা ইন্টারোগেট করে, প্রচুর বলায়, মানে বলানোর চেষ্টা করে। আপনি যদি প্রচুর বলতে থাকেন, প্রচুর ভাট বকতে থাকেন, তো বকতে বকতে আপনার কন্ট্রোল থাকে না, লাগাম থাকে না আপনি কি বলছেন তার ওপর। একটা দুটো কিন্তু কাজের কথা আপনি বলে ফেলবেন মুখ ফসকে। তো এখানেও দুটো কথা বলে ফেলেছে। একটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের থেকে কিন্তু মোহনবাগান বা রাদার সুপার জায়েন্ট অনেক কম অফার করেছে আপুইয়াকে। মানে অ্যানুয়াল যে স্যালারি প্যাকেজটা ইস্টবেঙ্গলের তুলনায় কম। এখন যেটা বোঝা যাচ্ছে, সুপার জায়েন্ট বোধহয় 5 বছরের একটা চুক্তি ওকে অফার করেছে, আর ইস্টবেঙ্গল অফার করেছে 3+1 অ্যারাউন্ড 4 ইয়ার, বোধহয় 4 বছরের, যেটা লাস্ট আমরা শুনেছিলাম 4 বছরের চুক্তি। তো সুপার জায়েন্ট 1 বছর বেশি, কিন্তু পার ইয়ার যে স্যালারিটা সেটা কম। এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা নিয়ে একটু ছোট্ট আলোচনা করা যাক। এখন অনেকেই বলছে টোটাল 5 মাল্টিপ্লাইড বাই সুপার জায়েন্টের অ্যানুয়াল ইনকাম ওয়াজ মোর দ্যান ইস্টবেঙ্গল যেটা অফার করছে ফর 4 ইয়ার্স, যেটা কিন্তু আপনাকে এটা ভাবতে হবে, 4টে বছর কিন্তু খুব একটা ছোটো নয়। আপনি যদি ইন্ডিয়ান টিমের ইন্ডিয়ান ফুটবলের পরিপ্রেক্ষিতে ভাবেন, 4টে বছর কিন্তু খুব একটা কম নয়। কোনো একটা প্লেয়ার মানে 4 বছর ধরে বেশি টাকা পাবার আশাটা একদম জলাঞ্জলি দিয়ে দিল, সেইটা কিন্তু সহজে বিশ্বাসযোগ্য নয়। তাহলে আর কি কারণ থাকতে পারে? একাধিক কারণ থাকতেই পারে, কিন্তু একটা সম্ভাব্য কারণ, সেটা হয়তো কাল দেবদত্ত মুখ ফুসকে বলে ফেলেছেন। কি বলেছেন? উনি বলেছেন যে কোচও একটা ফ্যাক্টর। জানি না এটা ঠিক না ভুল, কিন্তু এটা ঠিক হওয়ার দারুণ সম্ভাবনা আছে। কারণ আপনি যদি দেখেন আমাদের যে কোচ কোয়াদ্রাত, উনি কিন্তু গত বছর যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যে দুটো জুনিয়র ছেলে আছে, মানে অল্প বয়সী ছেলে চুঙ্গা আর মহেশ, ওদের নিয়ে কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারেনি। ইনফ্যাক্ট চুঙ্গা ন্যাশনাল টিম থেকে আসার পর আমাদের কোয়াদ্রাত ইগরকে দোষ দিতে থাকলো যে 1 মাসে ওর খেলা পুরো ভুলিয়ে দিয়েছে, তাই চুঙ্গা খেলতে পারছে না। মানে সারা বছর চুঙ্গাকে কাছে রেখেও কোয়াদ্রাত যেটা শেখালো সেটা নাকি পুরো ভুলিয়ে দিয়েছে ইগর। প্লাস মহেশেরও খেলাতে দেখেছি ওকে সারাক্ষণ ডান দিক বাদিক মাঝখান করে করে ওর খেলাটাতেও অনেকটা সমস্যা করে দিছে।
মোদ্দা কথা হলো, স্টিফেনের আমলে মহেশ আর চুঙ্গার যে দুর্দান্ত একটা উন্নতি হয়েছিল, সেই উন্নতির ধারে কাছেও কিন্তু আমরা দেখতে পারলাম না গত সিজনে। মানে অবনতি রাদার আমরা দেখলাম এদের দুজনের খেলায়। মহেশের খেলায় হয়তো বলবেন না ততটা অবনতি হয়নি, কিন্তু চুঙ্গার খেলায় কিন্তু একটা ভীষণ একটা অবনতি ঘটেছে। নান্দাও খুব একটা যে দারুণ খেলেছে তা নয়, মাঝে মধ্যে খেলেছে, মাঝে মধ্যে খেলতে পারেনি। তো দেখা যাচ্ছে যে কুয়াদ্রাতের হাতে কিন্তু প্লেয়ার পড়লে প্লেয়ার খুব একটা গ্রুম হচ্ছে না বা ডেভেলপ তার হচ্ছে না। ইয়াং প্লেয়ার্সদের ক্ষেত্রে মূলত এই সমস্যা। এটা নিয়ে আমি আগে একাধিকবার আলোচনা করেছি। তো এমন হতেই পারে যেটা এই দেহদান বলল, যে আপুইয়া হয়তো ঘাবড়ে গিয়েও থাকতে পারে। মানে আমাদের কোচ কথায় কথায় বলে না, কোনো কেউ একটা সই করলে যে আমার প্রজেক্টে দারুণ বিশ্বাস করে সই করলো, তো বোঝা যাচ্ছে যে অনেকেই কিন্তু ওনার প্রজেক্টে খুব একটা কনভিন্সড হচ্ছেন না, মানে তারা রাজি হচ্ছেন না ইস্টবেঙ্গলে আসতে। তো এই ব্যাপারটাও কিন্তু একটু ভাববার বিষয় আছে। আপনি ঠিক আছে, আপনি আপনার পাশে সুপার জায়ান্টকে এটা ওটা বললেন, ওরা নিম্নরুচির পরিচয় দিলেও আপনি পাল্টা গালমন্দ করলেন। এই বিষয়টা ছাড়াও কিন্তু আপনাকে নিজেকে নিয়ে একটু ভাবার দরকার আছে। ফ্যানরা কি করবে জানি না, কিন্তু অ্যাটলিস্ট ক্লাব কর্তাদের তো অবশ্যই ভাবার দরকার আছে। আর টিম বিল্ডিং নিয়ে কিছুদিন আগে এক ইস্টবেঙ্গল এক ফ্যান আমায় বলল যে তারা তুমি ঠিকই বলেছিলে যে আমরা হয়তো ট্রান্সফার ফি দিয়েও বেশি প্লেয়ার তুলতে পারবো না। তখন আমি আমার একাধিক অডিওতে একদম শুরুতে যখন উইন্ডো খোলেনি অনেকটা আগেই বলেছিলাম, যে কারণ দিয়েই বলেছিলাম যে কেন এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পক্ষে প্রচুর টাকা নিয়ে বাজারে এলেও একাধিক ভালো প্লেয়ার তোলা সম্ভব নয় ট্রান্সফার ফি দিয়েও। ঠিক আছে, যে একটা রোলিং একটা লং টার্ম কন্ট্রাক্টের একটা কনসেপ্ট রয়েছে, একটা আনরিটেন একটা কনসেপ্ট রয়েছে, সেই কারণটায় কিন্তু অনেকবার বলেছিলাম, ব্যাখ্যাও দিয়েছিলাম। তো দেখা যাক কি হয়। তবে এখনও কিন্তু যদি ঠিকঠাক মাথা খাটিয়ে কাজ করে, যেটা একটা বেসিক একটা প্রবলেম ইস্টবেঙ্গলের যে কর্মকর্তারা রয়েছে, ইনভেস্টারের তরফে বলুন বা ক্লাব কর্তা, তাদের কিন্তু মাথাটা খুব একটা ভালো নয়। তারা হয়তো মানুষ হিসেবে ভালো হতে পারে, কিন্তু তাদের মাথাটা খুব একটা ক্ষুরোধার নয়। তো সেটা তাদের বিভিন্ন কাজকর্ম, তাদের চিন্তাভাবনা দেখলেই বোঝা যায়। তো দেখা যাক কী হয়, পরে না হয় আরও আলোচনা করা যাবে।